কোথাও গিয়ে তো সব কিছুই একটা আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত, এবং অর্থ একটা মূল চালিকা শক্তি গোটা বিশ্বের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও গিয়ে এবার তাহলে সত্যি সত্যি ডলারের দিন শেষ হতে চলেছে? দেখুন, এরমভাবে হলফ করে হয়তো না বলা গেলেও একটা ইন্ডিকেশন গোটা পৃথিবী থেকে পাওয়া যাচ্ছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট কারেন্সিকে এনকারেজ করছে, নিজস্ব দেশের কারেন্সিকে, সেলফ কারেন্সিকে এনকারেজ করছে, সেলফ কারেন্সির রুটকে এনকারেজ করছে। আমাকে হয়তো এইগুলো ইংরেজি শব্দ ব্যবহার করতে হচ্ছে, কারণ এইগুলোর সঠিক বাংলা শব্দ নেই, কিন্তু এইগুলো ব্যবহার করতে হচ্ছে কারণ হচ্ছে এই জিনিসগুলো হঠাৎ করে সেলফ কারেন্সিতে অ্যাক্টিভেটেড হচ্ছে। আজকে এতদিন ধরে যে দেশগুলো ধরুন ডলারে ট্রানজ্যাকশন করতো, এতদিন ধরে যে সাপ্লাই চেনগুলো ডলারে চলতো, এতদিন ধরে যে নেটওয়ার্কসগুলো, যে সুইফট নেটওয়ার্কসগুলো ডলারে চলতো, সেইগুলো অল্টারনেট খুঁজতে শুরু করেছে। একটা জিনিস বুঝতে হবে, আমি যদি একটা সম্পর্কে অল্টারনেট খুঁজতে শুরু করি, ইট সেলফ মার্কস এন্ড অফ দ্য রিলেশনশিপ। এটা 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 বুঝতেই হবে যে সম্পর্কে শেষের পথে এগিয়ে চলছি, সম্পর্কের শেষের পথে আমি এগিয়ে গেছি বলেই আমি অল্টারনেট করছি। এর আগে তো যে ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে ব্রিক্স মুদ্রার কথা যখন বারবার উঠে আসছিল, তখন আঞ্চলিক মুদ্রাগুলো ব্যবহার করার কথাও কিন্তু বলেছিল। এবং এখন যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটা একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে ডিজিটাল ইউরো। এটা তো আজকে নয়, 6 বছর ধরে ডিজিটাল ইউরো আনার কথা ভাবছে ইউরোপ। তাহলে কি এবার এটা সত্যি আসছে? কি সুবিধে হবে এই ডিজিটাল ইউরোটা? কি আসলে দেখুন, ডিপেন্ডেন্সি, ডলার ডিপেন্ডেন্সিটা একদম কমিয়ে ফেলতে চাইছে ইউরোপ। কারণ ইউরোপের বহু বড় বড় ইকোনমি কিন্তু সাফার করছে। ইউরোপের বহু বড় বড় ইকোনমি এই প্রো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান স্ট্যান্ডটা, এটার জন্যে কিন্তু তারা সাফার করছে। এবার তারা এটাও বুঝতে শুরু করেছে যে G7 বলুন, G20 বলুন, এই সবেতে তাদের প্রাধান্য এবং তাদের কারেন্সির যে প্রজেকশনসগুলো আসছে, সেই প্রজেকশনসগুলো কিন্তু বারংবারই তাদেরকে এফেক্ট করে যাচ্ছে, বিকজ এই ইউএস ডলারের আধিপত্য। এই ইউএস ডলারের আধিপত্যটাকে কোথাও গিয়ে বিস্তার হতে না দিয়ে নিজেদের প্রেজেন্সটাকে আরও বাড়াবার লক্ষ্য নিয়েই এই কাউন্টার ফয়েলিং স্ট্র্যাটেজিগুলোকে আনছে। দ্বিতীয় জিনিসটা, একটা কথা বুঝতে হবে, আপনি ইউরোপের দিকটা যেমন দেখছেন, এদিকেও দেখুন, গত ব্রিক্সে একটা আলোচনায় স্ট্রেট কাট বলে দেওয়া হয়েছিল যে আমরা প্রচুর ট্রানজ্যাকশনের কথা, এবং সেটা এসসিওতেও সাপোর্ট হয়েছিল। আপনি ইফ ইউ রিমেম্বার, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে আমরা আস্তে আস্তে বহু ট্রানজ্যাকশানে নিজস্ব কারেন্সি ইউজ করব, লোকাল কারেন্সি ইউজ করব। এই যে নিজস্ব কারেন্সি ইউজ করার যে প্রসিজারটা, এই প্রসিজারটা এবং এই যে ন্যারেটিভটা, এটা কিন্তু চালু হয়েছে কালকে থেকে, এরকম না, এটা বহুদিন ধরে চলছে। অর্থাৎ আপনি হয়তো একটা স্টেটমেন্ট করার আগে 10 বার ভাবি, তাহলে একটা রাষ্ট্রপ্রধান এই স্টেটমেন্ট করার আগে 100 বার ভাববে। তার মানে এই ডিসকাশনটা ব্যাকগ্রাউন্ডে চলছে। এই ডিসকাশনটা যে ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটার প্রমাণ হচ্ছে আজকে সবাই ওপেনলি কাউন্টার কারেন্সির কথা বলছে, আজকে সবাই ওপেনলি কারেন্সি রিপ্লেসমেন্টের কথা বলছে, আজকে সবাই ওপেনলি এই ধরনের কথা আলোচনায় লিপ্ত হচ্ছে যে আই ডোন্ট নিড দিস, আই নিড দিস, আমার এটা ভালো, এটা খারাপ, এই ওষুধটা খাবো, এটা খাবো না। এই যে আলোচনাটা করছে, এটা ইটসেলফ প্রমাণ করছে যে ভারতবর্ষ, ব্রিক্স, রাশিয়া, চায়না শুধু নয়, নন আমেরিকান বহু দেশই নিজস্ব সেলফ ইকোনমিক স্টেবিলিটির দিকে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের NSA 1 অজিত ডোভাল, বা আমাদের এমইএ থেকে এমইএ পুরো মিনিস্ট্রি থেকে যতগুলো স্টেটমেন্ট এসছে, তাদের মধ্যে একটা কথা বারবার বলা হয়েছে, সেলফ রিলায়েবিলিটির কথা। সেলফ রিলায়েবিলিটি মানে কি? আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর করব, আমরা আমাদের সাপ্লাই চেন করব, আমরা আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি করব, আমরা ছোট বড় মেজো সব রকম ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে নিয়ে যাব। এটা আপাতভাবে দেখতে গেলে মনে হতে পারে কি এটা একটা নিজস্ব ভারতের ইন্টারনাল পলিসি স্ট্যান্ড, কারেক্ট, এটা নিজস্ব ভারতের ইন্টারনাল পলিসি স্ট্যান্ডই। কিন্তু এটার যদি লং টার্ম এফেক্ট আপনি দেখেন, তাহলে দেখবেন এটার একটা গ্লোবাল এফেক্ট আছে। আর এই গ্লোবাল এফেক্টটা কিন্তু গ্লোবাল ইকোনমিক স্টেবিলিটিটাকে চেঞ্জ করতে পারে। বহু গ্লোবাল ইকোনমিক স্টেবিলিটি এমন দিকে নিয়ে যেতে পারে, যেখানে ধরুন রাশিয়া ভারতের যে নিজস্ব
সাস্টেনেবিলিটি ফ্যাক্টরটা বারবার ডিসকাস হচ্ছে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে, কালচারে, এনার্জিতে। দিস ইজ গেটিং মোর অ্যান্ড মোর পাওয়ারফুল। এটা যত পাওয়ারফুল হচ্ছে তত ইকোনমিক শিফট হচ্ছে, এবং ইকোনমিক শিফটের একটা মজার ব্যাপার হচ্ছে, আজ থেকে ধরুন কিছু না হলেও 2 বছর আগে, ইফ আই রিমেম্বার, আপনারা আমার একটা শোতে আমি ব্রিক্সের এই কথাটা বলেছিলাম যে এরকম ধরনের কিছু আসতে চলেছে ইন্ডিয়া প্রেসিডেন্সিতে। আজকে সেটা নিশ্চিত হয়ে গেছে, নিশ্চিত মোটামুটি এবং হচ্ছে, বারবার করে বৈঠকগুলো হচ্ছে। আর এই চেঞ্জটা না দেখলেন কত স্লো এলো। 24টা মাস আগে করার একটা স্টেটমেন্ট আজকে দেখুন 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করতে আস্তে 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 কাঁটাটা। এই যে ডিজিটাল ইউরো নিয়ে আলোচনা করার সময় একটা জিনিস মনে হচ্ছিল ভীষণভাবে, সেটা হচ্ছে যে আমেরিকা তো বিভিন্ন দেশের ওপর ট্যাক্স চাপিয়ে যাচ্ছে, ট্যারিফ চাপিয়ে যাচ্ছে, ইউরোপের ওপরেও কিন্তু তাদের সাথে এত ভালো, এত মিত্র, তাদের মতো ভালো এলাই বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কেউ নেই বলা হয়, যেটা যে আমেরিকা এবং ইউরোপ, কিন্তু তাদের ওপরও তো ট্যাক্স চাপাতে ছাড়েনি। তাহলে কোথাও গিয়ে কি এই আমেরিকার এই ট্যাক্স থেকে রেহাই পেতেও ইউরোপ এই ডিজিটাল ইউরো চালুর কথা ভাবছে? ভারতও কি তাহলে এবার আমেরিকাকে সরাতে ব্রিক্স কারেন্সির দিকে আরও বেশি করে ঝুঁকবে? সেটা কি তাহলে যাবে? একটা ছোট গল্প বলি। হ্যাঁ, একটা লোক একটা অজগর সাপ পুষতো, বুঝলেন তো? অজগর সাপটাকে খুব ভালোবাসতো, করতো। অজগর সাপটা বড় হয়ে গেল, ছোট থেকে পুষতো, বড় হলো, বড় হতে ও তাকে ওর বেস্ট ফ্রেন্ড মানতো। তারপর হঠাৎ করে দেখলো অজগর সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 2 দিন 4 দিন 5 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তো ওর লোকটার খুব মনটা খারাপ ছিল, তো একটা ভেটের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়ে বললো, পশুদের ডাক্তারের কাছে গিয়ে বললো, জানিস আমার একটা অজগর সাপকে পুষেছি, ছোটো থেকে বড় করেছি, আজকের ডেটে দাঁড়িয়ে ও আমার পাশেই শোয়, কিন্তু খাওয়া দাওয়াটা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তখন ওই ভেট বললে ইমিডিয়েটলি ও থেকে নিজেকে দূরে কর। বলছে কেন? বলছি যে খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে, ও নিজের পাকস্থলিতে জায়গা তৈরি করছে তোকে খাওয়ার জন্য। সুতরাং অজগর সাপের এই বন্ধুত্বটা আপনার কতটা নিজের দিকে যাবে আর কতটা আপনার নিজের বিপরীতে যাবে সেটা তো সময় বলবে। কিন্তু একটা কথা জেনে রাখা ভালো, অজগর সাপের সাথে বেশি বন্ধুত্ব চলে না। হ্যাঁ, হতে পারে আপনি একটা অজগর সাপকে নিয়ে একটু, তাহলে ভারতের সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বটা কোন পর্যায়ে আছে? অজগর সাপকে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ছবি লাগালেন, দেখবেন আপনাকে সবাই বীর পুরুষ বলবে। অজগর সাপ আপনাকে বলবেন আপনি দুরন্ত শিকারী, ধরুন বললো ইউ আর এ কিলার, এই ধরনের স্টেটমেন্ট করলো, তাহলে আপনি একটা ব্যাপক ব্যাপার। মাথায় রাখবেন একটা কথা, যত যাই হোক সাপ সাপই। মানে এটা কি ডোনাল্ড ট্রাম্পকে বলছে? আমি কাউকে বলিনি, আমি একটা গল্প বলছি, আমি গল্পটারই কন্টিনিউশনে আছি। এবার যার যা বোঝার, যার যা ভাবার ভাবতে পারে, এটা দেয়া মানে কি ইউরোপ সভারেনিটি, আমি কারো সভারেনিটিতে। তাহলে কি ইউরোপ এটা বুঝতে পেরে গেছে যে দূরত্বটা বজায় রাখাটা উচিত? রিয়েলাইজেশনটা আসবে সময়ের সাথে। ইউরোপ কি হারায়নি কিছু? ইউরোপের হারানোর ইতিহাসটা যদি আমরা দেখি, ইউরোপ কি হারায়নি? জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, আপনি ইটালি, এরা হারায়নি? কোভিডের সময় এদের ট্রিটমেন্ট কীভাবে হয়েছিল? এরা কিভাবে সাফার করেছে? এরা বিভিন্ন রকম ট্রেড রুট কিভাবে এদের আটকে গেছে? G7, G20টা কি কারোর বাড়ির বাগানে হওয়া প্রতিযোগিতা নাকি, যে আপনি ঠিক করে দিচ্ছেন কে ফার্স্ট, কে সেকেন্ড, কে ফোর্থ? এরকম তো নয়। রিয়ালিটিটাকে ফেস করতে হবে। তাহলে হাউডি মোদির পর যেভাবে ডোনাল্ড ট্রাম্প